Situated in the South Bidhannagar police station in Kolkata, Jhagra Shisha Bheri covers an area of around 80 hectares. Jhagra Shisha is a private bheri. A project manager is employed by the leaseholder who oversees the management of the bheri. Jhagra Shisha is made up of 3 sizable ponds that receive sewage from Ghosher Khal. Wastewater received by the secondary canal is shared among bheris based on their size. The arrangements and decisions for such distribution is made within wastewater users committee meetings. Jhagra Shisha receives wastewater for 3 days a week, after which a locally built shutter or lock gate known as kapat is closed to ensure wastewater supply in other bheris. Such an intricate yet collective way of managing and using wastewater for fish cultivation stirred our interest in the local shared system of Jhagra Shisha Bheri. Shoshi Dulal Ghosh is the elderly leaseholder of Jhagra Shisha Bheri. He is senior not only by age but also by experiences that he has gathered throughout his tenure as Deputy Director in the Department of Fisheries. In listening to such stories, searching old files from a bundle of documents, reading maps, our conversation flowed. Dr. Ghosh drew our attention to the major threats that have become aggravated in recent years. Most prominent among these is a lack of wastewater access due to siltation. He went on explaining how it has affected not only the fish farming in Jhagra Shisha Bheri but also the functioning of the larger East Kolkata wetlands. এটা আমাদেরও জন্মের বহু পূর্ব থেকে এই জলাটা ছিল। একটা সময় এইখানে বন বাজারে ভর্তি ছিল, নলে ভর্তি ছিল। তো এই জায়গাটা মাছ চাষের উপযোগী করার জন্য আমাদের বেলেঘাটা অঞ্চলের মালিক, জমির মালিক, তিনি এটা যে কোনোভাবে সরকারের কাছ থেকে হোক, যে কোনোভাবে হোক উনি কিনেছিলেন। তো কেনার পর থেকে এটা হচ্ছে 500 বিঘা। তখন থেকে এটাতে মাছ চাষের উপযোগী করলেন। চারিদিকে বাঁধ টাঁধ দিয়ে মাটি কাটিয়ে উঁচু করলেন ড্রাইগুলো, যাতে জল ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে। স্যার, এটা মোটামুটি কোন সাল? এটা আজ থেকে ধরে রাখতে হবে 60 বছর আগে। তার জন্য কীভাবে ময়লা জল আনতে হবে কলকাতা থেকে, মেনলি তখন আমাদের বানতলায় যে পাম্প স্টেশন ছিল, মানে ওখানে একটা গেট ছিল, সুইচ গেট। ওই গেটটাকে চাপলে তবে জলটা এইদিকে আসবে, এসে মাছ চাষের পুকুরগুলো বা ভেড়িগুলোতে ঢুকতে পারবে। জমির মালিক দীর্ঘদিন মাছ চাষ করার পর ওনাদের একটা বয়স হয়েছে, ওনারা করতে পারেন, অনেকে মারা গেছে। তখন বয়সের শেষের দিকে শশীদুলাল বাবুদের লিজ দিয়েছিল, সেই লিজ মারফতই এখন চলছে। এই জমির মালিক কে ছিলেন আপনারা? এই জমির মালিক ছিল সুনীল কুমার সরকার। আচ্ছা, মানে উনি কি এখানকার জমিদার ছিলেন? এখানকার জমিদারই বলা যায়, বেলেঘাটা অঞ্চলে বাড়ি। ফেজটা ফার্স্ট স্টেজ হচ্ছে তোপসিয়া মানে পাম্প স্টেশন আছে। পাম্প স্টেশন থেকে
ময়লা জলটা তুলে এপারে দেওয়া হচ্ছে, এপারে দেওয়ার পরে ওখানে আবার গেট আছে, ওই গেটটাকে তুলতে হবে, তুললে ওই জলটা এসে বানতলার ডগ বলে, বানতলার ডগে এসে জমায়েত হতে হবে, প্রেসার হতে হবে। বানতলার ওখানে আবার 5-7টা গেট আছে, ওই গেটগুলো চাপতে হবে, চাপলে তবে প্রেসার হবে। প্রেসার হলে বাইগ্রাভিটিতে ঘুষের খাল দিয়ে আমাদের মুখের দিকে আসবে। যদি আমাদের বাইগ্রাভিটিতে জল ঢুকলো, যদি না ঢোকে সেক্ষেত্রে আমাদেরকে আবার পাম্প চালিয়ে ওই মাঝখানে দেখবেন পাম্প স্টেশন করা আছে, চালিয়ে ময়লা জলটা সাফিসিয়েন্ট নিতে হবে। এই ময়লা জলটা নিলে মাছের খাবারটা যেটা জু প্লান্টন ফাইটোপ্লান্টন তৈরি হয়, এর থেকে আমার সাফিসিয়েন্ট মাছটা পেলে তাহলে মাছের বাড়টা ঠিক থাকে, নচেত এত বড় জায়গাতে খাবার দিয়ে মাছ চাষ করা সম্ভব না। আমাদের যেগুলো নার্সারি পন্ড, রেয়ারিং পন্ড, সেটা প্রতি 3-4 মাস অন্তর আমরা ড্রাই করি। ফার্স্ট প্রিপারেশন হচ্ছে নার্সারি পন্ড সম্পূর্ণ ড্রাই করতে হবে, ড্রাই করে মাঠটাকে একটু ফাটাতে হবে, ফাটাবার পর মাঠটাকে চষতে হবে, লাঙল দিয়ে বা ট্রাক্টর দিয়ে চষে মাটিগুলো একটু ধুলো হলে খুবই ভালো। ওই অবস্থাতে আমাদের কিছু ফ্রেশ ওয়াটার নেওয়া হলো আর কিছু সুয়েজ নেওয়া হলো, দুটো ওয়াটারকে মিক্সিং করে দেওয়া হলো, পুকুরের মধ্যে তোলা হলো, সেটা হচ্ছে 3 ফুট। এই 3 ফুট নেওয়ার পরে যদি আমরা পন্ড চাষ করতে চাই তাহলে সেই পুকুরেতে পার বিঘাতে মিনিমাম 70 থেকে 80 কেজি মহুয়া অয়েল কেক, মহুয়া দেই আমরা যেটা, আর পার বিঘাতে 20 কেজি চুন দেওয়ার পরে একটা বাঁশের পাটাতন আছে, যাকে আমরা বলি বাংলা ভাষায় হড়া, সেটিকে দিয়ে দুটোকে মিশ্রণ করতে হবে। মিশ্রণ করার পরে মোটামুটি আমাদের একটা আইডিয়া থেকে জল দেখলে বুঝতে পারবো 1 সপ্তাহ ওয়েট করতে হবে। 1 সপ্তাহ পরে দেখা যাবে জলটা খুব লাইট, মানে ফাইন হয়, যেমন পেট্রোলের মতো হালকা একটা বাদামি সবুজ আভা আসবে। এই আভা আসলে আমরা বুঝতে পারবো, বা জলে হাত দিয়ে একটু ঘা দিলে বোঝা যাবে জলে ফেনা হচ্ছে কিনা। যদি ফেনা হয় তাহলে জানতে হবে জলটা রেডি হয়নি, আর যদি না ফেনা হয় তাহলে জানতে হবে যে জলটা রেডি হয়ে গেছে। তখন আমরা ওই নৈহাটি থেকে সাইপ্রাস পন্ড আর আইএমসি আছে, ওটা ওই বিষ্ণুপুর রামসাগর থেকে, তো তখন স্পনগুলো আমরা ওখান থেকে স্পন এনে কত এক থেকে ফেটে বার হয়েছে, একদিন হয়েছে, এরকম ওই ফুলগুলোকে দেওয়া হয়। ফার্স্ট দিনের পর থেকে সেকেন্ড দিন থেকে আমরা খুব ময়দা বা বেসন টাইপের এরকম খুব হালকা খাবার জলেতে গুলে ছড়িয়ে দেই, যাতে মাছের চারাগুলো খেতে পারে। তার তৃতীয় দিন পর থেকে সরিষার খোল, মাস্টার অয়েল কেক আমরা ভিজিয়ে খুব লিকুইডভাবে পুকুরের মধ্যে ছড়িয়ে দিই। এটা 1 সপ্তাহ নার্সারি পন্ডে রেখে দিই, 6-7 দিন 8 দিন, খুব হার্ডলি 10 দিন হতে পারে। তারপর তো নার্সারি পন্ড থেকে আমাদের ফার্স্ট রেয়ারিংয়ে সরাতে হবে। ফার্স্ট রেয়ারিংটা একইভাবে তৈরি করতে হবে। সুয়েজ নিলেও তৈরি করা যাবে, একটু সময় লাগবে। যদি দুটো জল মিশ্রণ করি অল্প সময়ের মধ্যে পন্ডটা রেডি হয়ে যাবে। ওই মোবাইলকে চুন একই পরিমাণে দিয়ে 7 days পর থেকে ওই রেয়ারিং ফার্স্ট রেয়ারিংয়ে স্পনগুলো ছাড়তে হবে, ট্রান্সফার করতে হবে। এই ট্রান্সফার করার পরে দেখা গেল ফার্স্ট রেয়ারিংয়ের এরিয়া কত, সেই এরিয়া অনুপাতে আমাদের ডেনসিটি রাখতে হবে, করতে হবে। তারপরে দেখা যাবে যে ফার্স্ট রেয়ারিং থেকে আবার 2 সপ্তাহ বা 3 সপ্তাহ
14 দিন বা 21 দিন পরে সেকেন্ড রিয়ারিংয়ে নিয়ে যেতে হবে। সেকেন্ড রিয়ারিং থেকে একইভাবে আমাদের পন্ড প্রিপারেশন করতে হবে। আমার মেন ভেড়িতে যেটা এত বড় এরিয়া, এতে মাছ ছাড়তে গেলে 10 গ্রাম সাইজের মাছটা আমরা ছাড়া শুরু করি, সেকেন্ড রিয়ারিংয়ে 10 গ্রাম হয়ে যায়। সেটা হয়তো 1 মাস সময় লাগে সেকেন্ড রিয়ারিংয়ে। 21 দিন, আর এখানে হচ্ছে এটাও 21 দিন ধরুন না, 42 থেকে 50 দিন। 50 দিনের মধ্যে যদি সাফিসিয়েন্ট আমরা ঠিক মতো খাবার দিতে পারি, মাছের ঠিক মতো দেখাশোনা করতে পারি, এক একটা মাছের সাইজ 10 গ্রাম হয়ে যাবে। তখন আমরা এই বড় ভেড়িতে বা জলাতে ছাড়ি। এখান থেকে ছাড়ার পর 3 মাস, 90 দিন, 120 দিন পরে মোটামুটি একটা চার আপনার সৃষ্টি হয় 75 থেকে 100 গ্রাম। তখন এই 100 গ্রাম মাছটাই আমরা কলকাতায় যে সমস্ত হোলসেলার মার্কেট আছে, আড়ত আছে, ওখানে আমরা পাঠিয়ে দিই, ওখান থেকে বিক্রি হয়। আর এত বড় এরিয়াতে মেনটেন্স করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের পাহারার জন্য বিভিন্ন রকম ছোট ছোট ঘর করতে হয়। সেখানে নাইট গার্ড, ডে গার্ড সবাই থাকে। এবং এত বড় এরিয়া জোনে জঙ্গল পরিষ্কার করার জন্য তার কিছু মহিলা শ্রমিক আছে। এই ভেড়িগুলো যেহেতু অনেকটা বড়, এখানে মাছ ধরার একটা প্রবলেম থাকে। সেই মাছ ধরতে গেলে জেলে ঠিক করতে হবে। 3টে নৌকো, 17 থেকে 18 জন জেলে জাল নিয়ে মাঝখানে ফেলে তাড়া দিয়ে মাছগুলো ধরে নৌকো করে এই পুকুরের ধারে আনতে হবে। এখান থেকে কাঁটা করে, মানে ওজন করে এই মাছগুলো ক্যারি করে মাছ নিয়ে যেতে, তার জন্য লোক নিয়োগ করতে হবে। এখানে প্রচুর লেবার আছে। এখানে লেবার আছে অ্যাকচুয়ালি 115, আর মাছ ক্যারি করার জন্য আরো 30, তো 145। আরো এই জেলেরা, আমাদের এই শ্রমিকরা মাছ ধরতে পারে না, সেখানে আরো 30 জনকে নিয়োগ করে এক্সট্রা ভাবে মাছ ধরতে হয়। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই ঝগড়াশিশা ভেড়ির মানে প্রধান 4টে সমস্যা কি, তাহলে কি কি বলবেন? প্রধান 4টে সমস্যা। প্রধান যে 4টে সমস্যা, সেটা হচ্ছে মাটির যে লেভেল, আগে যে ডিপ ছিল সেই গভীরতাটা অনেক কমে গেছে। এই ময়লা জলটা ওঠার পরে অনেক পলি জমে গেছে। মাটি খনন করতে হবে, ডিপ না হলে মাছ চাষ করা সম্ভব না। কেন এত কমে যাচ্ছে? ময়লা জলে একটা হেভি মেটাল থাকে, সেটা পলি পড়তে 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 আস্তে আস্তে স্তরটা উঁচু হয়ে যাচ্ছে।
দু নম্বর এখানে অনেক কচুরিপানা হয়, কচুরিপানার পচন হলে তাতে একটা মাটি পরিণত হচ্ছে, এটা বহুদিন থেকে হয়ে আসছে, আস্তে আস্তে উঁচু হয়েছে। একটা কারণ, প্রধান কারণ এটা। দু নম্বর কারণ হচ্ছে সোয়েজ, ময়লা জলটা আমরা ঠিক মতো পাচ্ছি না। ময়লা জল হচ্ছে মাছ চাষের উপযোগী, ময়লা জল ঠিক মতো না পেলে মাছের প্রোডাকশন সেই মতো হচ্ছে না। এই হচ্ছে মেইন দুটো কারণ। আর কিছু যদি কারণ থাকে, মানে মেট্রো রেলের পিলার এসব স্যার বলবেন। পিলারের জন্য এখানে ক্ষতি হয়েছে, যেমন ভিআইপি ওখানে মেট্রো রেলের পিলার করতে গিয়ে করোনার পরে 2 বছর ধরে ওখানে পিলার করতে গিয়ে এখানে জল বাধাপ্রাপ্ত হয়েছে, জল আসেনি, তাই জন্য একটা এফেক্ট হয়েছেই। তারপর করোনার সময় মাছ চাষের অনেক ক্ষতি হয়েছে। কিরকম ক্ষতি হয়েছে স্যার? সেই সময় লেবার ঠিক মতো ভয়ে ভিত্তিতে আসেনি, প্রথম কারণ এটা। তারপরে সেই মতো লোকজন যদি না দেখাশোনা করতে পারে, এখানে মাছ জাল চলনি, তাতে মাছ যদি না জাল চালিয়ে না ধরা যায়, মাছের অটোমেটিক মাছ মরবে। অক্সিজেনের ঘাটতি হয়েছে গরমের সময়, খুব একটা দেখা হয়নি। তারপর তো সুয়েজ আসেনি। আর মাছের দাম ঠিক মতো পাওয়া যাচ্ছে? মাছের দাম আগের তুলনায় অনেক কমে গেছে। এখন কমে যাওয়ারও অনেক কারণ আছে। স্যার আপনার মতে কি কি সমাধান, মানে কিভাবে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব, মানে কি দরকার এবং কি করলে ভালো হয়? এর মেইন সমস্যার সমাধান হচ্ছে গভীরতা কমে গেছে। মাটির গভীর করতে হবে, মানে পুকুরের খনন করতে হবে, মাটি গভীর তুলতে হবে। তার জন্য অনেকটা সাপোর্ট দরকার, ফিনান্স দরকার। এই মাটি রাখতে পারবে না তো, এখান থেকে মাটি ক্যারি করে নিয়ে অন্য জায়গায় চলে যেতে হবে। মাটি রাখবে এত বড় জায়গা, এত ছোট পুকুর নয় যে 5 বিঘে 10 বিঘে 20 বিঘে জায়গা রাখবে। 500 বিঘে। হ্যাঁ, এই মাটি নিয়ে চলে যেতে হবে গাড়ি করে। প্রথম হচ্ছে ডিপ করতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে ময়লা জলটা সাফিসিয়েন্ট যাতে পাওয়া যায়। ঘোষের খাল অনেকটাই পলি পড়ে পড়ে ভরাট হয়ে গেছে, এই পলিগুলো তুলতে হবে, জঙ্গল পরিষ্কার করতে হবে, তবে জলটা ভালো প্রেশার হবে আসবে। So we are with Shoshidulal Ghosh sir, and he has multiple expertise, and I must say that like he's a stalwart so far as fisheries, fishing, and several other allied activities
agriculture, horticulture, etc. In West Bengal and also beyond are concerned. So we are very blessed that sir has kindly allowed us to take his interview and footage. And today we are here mainly to learn from him several constraints, opportunities that surround privately owned bheris as part of the East Kolkata wetlands. So Shashi Dulal Ghosh sir, again as I mentioned, he has definitely these days also multiple commitments, but I would like to introduce him as the Secretary 24 Parganas FPA, which means Fish Producers Association, and also the Secretary Jalabhumi Bachao Committee. My question is that if we do a comparison between these three types of bheris, cooperatives, government and privately owned bheris, so I mean, what do you think the condition of which type of bheri is more severe than the others? The cooperative and the small private farms is severe. And why is this so? What are their additional disadvantages over the government bheris? Actually, there are two things there: shortage of fund and decision of the policy. What they can do in the next stage, that's the decision making is a main problem. Sir, who are the decision makers for this privately owned bheris? Few associations, or there are one or two associations? Nearly one association. FPA? The Fish Producer Organization. Yes. Is a 70 years old organization. All right. And so they take the decisions. Of their own. They are negotiating with the government, the meetings with the governments, and discuss with the governments. And sir, is there also a discrepancy, or is there also a kind of an inequality in access to wastewater between the government and the privately owned bheris? Actually, fortunately, the government to fishery, Nalban Goltola, situation is so good, is a very source of the wastewater. So Nearer to the source of the wastewater, but the other fishery is distant from the source. And so they receive water from the tertiary canals. Exactly. That's why the primary canals and getting the much better, and the tertiary and distant canal are the getting lesser and lesser water. So sir, coming to the last leg of this discussion, my question is that there are so many challenges and so many constraints. But still, I think you, at least I know you, and you are very, very passionate so far as this sustenance of these wetlands are concerned. And I think that your privately owned bheris are also coping up, and they have some, or rather you have some adaptive management strategies through which you are actually trying to overcome these challenges. So sir, can you also shed some light on how are you, Actually, East Kolkata Wetland Authority has a big role to play. There is EKWMA. Yes. They are investing 1 crore 90 lakh rupees for a fishery. Those fishes are converted to a land and building. There is a good approach. I appreciate it, but at the same time, if they use the same amount for the renovation of the canals, of the all the canals, more than 20 canals, by 2 crores, then the more than 2 lakh people will be survive. I think this also is very important. Yes. to take a measurement those are culprit, and at the same time it also equally or more than equally important to rejuvenate the canals for the wastewater supply. Our coordination is very poor. Even the government, semi-government, private and the other stakeholders. This bonding, this coordination is required very strongly.
if the bond is work very strongly and a very good NGO is also there, the work altogether, that can be done very easily. However, the situation would be significantly improved by greater coordination between the various sectors and cooperative management of the wastewater canals and sewage distribution system. The words of Mr. Ghosh exposed us to the pressing social, economic and ecological issues of the East Kolkata wetlands and served as a necessary caution about the urgency of action and implementation for a viable wastewater aquaculture.